জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বসেছে বিশ্ব নেতাদের মিলন মেলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে কে নেই সেখানে ১৯১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা তো বটেই, সেই মেলায় জড়ো হয়েছেন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের পদস্থ কর্মকর্তারাও। তবে বিশ্ব নেতাদের অংশগ্রহণের এই আয়োজনে সব আলো যেন কেড়ে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী। আমাদের এখানে সবসময় খুব সুখকর হয়নি, যে কারণে হয়তো এই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে আসছে আর কি। এখানে আমরা তো আপনি জানেন যে একটা বিরাট একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই আপনার এই সরকার গঠিত হয়েছে এবং সরকারের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাষ্ট্র সংস্কার নিয়ে মুখ খুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন কিভাবে রাষ্ট্রটি সংস্কার করা যায় সেই পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের অধিবেশনে গিয়েছিলেন, সেখানে কি হলো ডক্টর ইউনূসের সাথে এবং সেখানে কি চমক একটি দেখেছেন ডক্টর ইউনূস। চলুন আমরা দুটি ভিডিও দেখব, তারপরে বিস্তারিত আলোচনা থাকবে। আলো যেন কেড়ে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ক্যাপিটাল খ্যাত নিউ ইয়র্কের সেই মঞ্চে বিশ্ববাসীর কাছে তিনি পরিচয় করিয়ে দিলেন নতুন এক বাংলাদেশকে। বাংলাদেশি কূটনীতিকদের ভাষ্যমতে এবারের জাতিসংঘ অধিবেশন ছিল ইউনূসময়। ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি, এবার এমন সব ঘটনাই ঘটছে বাংলাদেশকে ঘিরে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। নিউ ইয়র্কের যেই অনুষ্ঠানেই অংশ নিয়েছেন ডক্টর ইউনূস, সেখানেই তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। অনেককেই লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়, যার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে আলিঙ্গন করেন তিনি। তবে এত কিছুর মাঝেও গুরুত্বের বিচারে লাইমলাইটে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। দুই নেতার বৈঠকের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত থাকলেও তারা খুবই আন্তরিক পরিবেশে প্রায় আধা ঘন্টা কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে আন্তরিকতাপূর্ণ এই বৈঠক বাংলাদেশের জন্য বিরল সম্মানের এবং খুবই ইতিবাচক। এতে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের একটি শক্তিশালী স্বীকৃতি। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবে। এখানে তৃতীয় পক্ষের জায়গাটা আর খুব একটা নেই, যা বাংলাদেশকে পুনর্গঠনের জন্য সহায়ক হিসাবে কাজ করবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পেন্ডিং ইস্যুগুলো সুরাহার ক্ষেত্রে এই বৈঠক উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও তারা মনে করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব সংস্কার কার্যক্রম করা হবে, সেগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় আরও সহজ হবে। গত কয়েক বছর ধরে গণতন্ত্র ও নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হয়ে উঠেছিল। এই টানাপোড়েনের দৃশ্যের সূচনা হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে। এরপর ২০২৩ সালের ২৫শে মে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে, যা তখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নজিরবিহীন চাপে ফেলে দিয়েছিল। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ বা ওই এলাকায় সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র, এমন বক্তব্য তারা দিয়েছেন, যা যুক্তরাষ্ট্র বরাবরই অস্বীকার করে আসছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টায় বরফ অনেকটাই গলতে শুরু করেছে। ডক্টর ইউনূস ও বাইডেনের এমন বৈঠক উপমহাদেশের ভূ রাজনীতিতে কৌশলগতভাবে বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্বমঞ্চে এমন উপস্থিতি বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরেই আপনার এই সরকার গঠিত হয়েছে এবং সরকারের প্রতি পূর্ণ সমর্থন আমরা জানিয়েছি। গোটা জাতি তাদের উপরে আস্থাশীল আছে। সুতরাং যে জঞ্জালগুলো জড়ো হয়েছিল এই গত ১৪-১৫ বছরে, যে ভয়াবহ রকমের রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রতিটি ক্ষেত্রে, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি, এর জুডিশিয়ারি, এর অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসিজিওর, সব কিছু তারা ধ্বংস করে দিয়েছিল। এখন এটাকে আবার রিবিল্ড করা, এটাকে আবার পুনর্নির্মাণ করে নিয়ে এসে একটা সঠিক জায়গায় নিয়ে আসা, এটা ডেফিনেটলি ইট উইল টেক সাম টাইম। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা কারা করবে। ডেফিনেটলি এটা জনগণের যারা প্রতিনিধি তারা করবে। এটাই আপনার গণতন্ত্রের একদম স্বীকৃত
একটা পদ্ধতি। তবে এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ আছেন, যারা এই কাজগুলোতে পড়াশোনা করেন, একাডেমিক্স আছেন, যারা এগুলোতে অভিজ্ঞতা আছে, যারা এখানে কাজ করেন, তাদের মতামতের প্রয়োজন আছে। সেই কারণেই আমার মনে হয় যে যাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার আপনার সংস্কারগুলো করার জন্যে, এই সংস্কারগুলো তারা কোয়াইট কম্পিটেন্ট লোক, এবং তারা যদি এখন জনগণের সঙ্গে ইন্টারাকশনস করে খুব দ্রুত আপনার একটা প্রস্তাব দিতে পারেন, সেটা ভালো হবে। এখন প্রশ্নটা উঠবে যেটা করবে কারা। প্রেসিডেন্টস অর্ডার দিয়ে করা এটা একটা আলাদা জিনিস, আর জনগণের নির্বাচিত প্রতিনিধি দিয়ে করা আরেকটা জিনিস। তো এখানে এই বিষয়গুলো পরিষ্কার করে এখন আমরা জানতে পারিনি। খুব ভালো হবে যদি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এগুলো পরিষ্কার করে, আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম, যে একটা রোড ম্যাপ দেওয়া এবং একটা ধারণা দেওয়া যে আমরা এই করতে চাচ্ছি, এই জিনিসগুলো করছি, একটা সংস্কার করবো এটার উপর বলে দিলাম, আর এটা তো মানুষ পরিষ্কার হয় না, ফলে এই এত প্রশ্নগুলো উঠছে। সেই জন্যে না, আমরা তো আমাদের তো আপনারা জানেন যে আমরা তো 2 বছর আগে আমাদের 31 দফা সংস্কার, রাষ্ট্র মেরামতের সংস্কারের কথা আমরা ওপেনলি পাবলিকলি ঘোষণা করেছি। আপনার বিশাল জনসভা করে ঘোষণা দিয়েছি আমরা, এবং মনে আছে নিশ্চয়ই যে আপনার সেই গোলাপবাগের জনসভা থেকে এই ঘোষণাটা প্রথম দেওয়া হয়েছিল। তারও আগে 27 দফা দেওয়া হয়েছিল আপনার ওয়েস্টিনের একটা হোটেল থেকে। এটার উপর আমরা কাজ করছি অনেক দিন থেকে। আমরা এই সরকার আসার পরেই আমরা কতগুলো দিন রিয়েলাইজ করেছি যে বর্তমান যে তারা যে পদ্ধতি সরকার দেশ চালিয়েছে সেই দেশ চলবে না, কতগুলো মৌলিক পরিবর্তন দরকার। সেই জন্য এই সংস্কারের প্রশ্নে এসছে, এবং সংস্কারটা এই কারণেই প্রয়োজন। তবে যে কথা আমি বারবার করে বলছি, এর জন্য কতটুকু সময় আমরা নেব। নর্মালি আপনার পাকিস্তান হওয়ার পরে 1947-এর পরে 47-এর পরে খুব দ্রুত কিন্তু তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে তারা একটা সংবিধান দিয়েছিল। বাংলাদেশেও কিন্তু আমরা 1971 সালে স্বাধীনতার পরে 72 সালেই সংবিধান দেওয়া হয়েছে, নতুন সংবিধান। সুতরাং খুব বেশি সময়ের যে প্রয়োজন তা আমার মনে হয় না। এখানে যেটা দরকার ইমিডিয়েটলি আমি মনে করি যেটা, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের মতামত নিয়ে আমাদের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলো নিয়ে একসাথে বসে একটা প্রস্তাব তারা রেডি করবেন। ইতিমধ্যে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন, যেটাকে আমরা বলছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড, কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি করবেন। এবং সেটার জন্য যেটা দরকার, নির্বাচন কমিশনকে সঠিক করা, নির্বাচন পদ্ধতিটাকে সঠিক করা, অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ ব্যুরোক্রেসি এটাকে একদম সঠিক করা, কারণ এটাই হচ্ছে মূল সমস্যা। এটাকে ঠিক করা এবং আপনার বিচার বিভাগকে সঠিক করা, তাহলে আমাদের একটা নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে যাবে। দেন উই ক্যান প্রসিড। এটা আমার মত আর কি। জামাত ইসলামের সঙ্গে আমাদের দূরত্ব তো আপনার আদর্শগত দূরত্ব, এটা আজকে না, তাদের জন্ম থেকে বিএনপির সৃষ্টি হয়েছে। বিএনপির তো জামাত না, আপনার এই কথাগুলো বুঝতে হবে। বিএনপি আর জামাত কি একটা পার্টি? বিএনপি একটা আলাদা পলিটিক্যাল পার্টি। জামাত ইসলাম কিন্তু আজকের পার্টি না, বহু দূরের। সে ব্রিটিশ পিরিয়ড থেকে জামাত ইসলামের আপনার শুরু হয়েছে, মওদুদি সাহেবের সময় থেকে, তাই না? তো সেই সময় তাদের এই দল আছে। তাদের দলের যে মূল যে উদ্দেশ্যটা থাকে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা তাদের মূল। তবে তাদের কিছু গণতান্ত্রিক আপনার ব্যাপার আছে, তারা সেটাও চায় যে একটা গণতন্ত্র আসুক, সেখান থেকে যাবে। এই জিনিসগুলো তো আছেই। সুতরাং আমি যে জিনিসটা খণ্ডাতে চাচ্ছি, আপনারা যে কথাটা বারবার করে বলছেন যে বিএনপির সঙ্গে জামাত আর বিএনপি কখনোই একটা দল ছিল না। এটা আপনার প্রয়োজনে আপনার দেশে যে ফ্যাসিবাদের যে আক্রমণ ছিল, ফ্যাসিবাদের যে আগ্রাসন ছিল, ফ্যাসিবাদের যে অত্যাচার নির্যাতন ছিল, সেটাকে মোকাবেলা করে আমরা অনেকগুলো রাজনৈতিক দল তখন দেখছিলেন আমাদের ভিডিওগুলো এবং বুঝতে পেরেছেন তারা কি বলছে। তবে আমি এখানে যেটি বলবো সেটি হলো যে ডক্টর ইউনূস যেভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি চমক দেখিয়েছেন, সেই চমকটি কিন্তু আসলেও বিরল। এমন কিন্তু অতীতে কেউ বাংলাদেশের প্রেসিডেন্ট থাকা শর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট অবস্থায় কেউ দেখাতে পারেনি বিশ্বের মাঝে। কারণ আমরা যখন ভারতে দেখেছি যে জো বাইডেন ভারত সফরে এসেছেন, সেইখানে কিন্তু শেখ হাসিনা সেলফি তোলার জন্য জো বাইডেনের পিছু পিছু দৌড়িয়েছিলেন। আর যখন ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন এবং সেই জায়গায় আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের পিছু পিছু অনেকেই ছুটছে ছবি তোলার জন্য। তো আমরা এমন একটি সরকার পেয়েছি যাকে কিন্তু পুরো বিশ্বের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এবং তিনি এমন একজন মানুষ যিনি
লোভী নয়, ক্ষমতা লোভী নয়, এবং দীর্ঘস্থায়ী ক্ষমতার টার্গেটও দিচ্ছে না, এবং ক্ষমতা থাকার জন্য মানুষকে কিন্তু বলি দেওয়ার পরিকল্পনাও করছে না। সুন্দর মনের একটি মানুষ, তবে অনেকেই তার সমালোচনা করছেন যে তিনি অনেক বিষয় ভুল করছেন। তো প্রিয় দর্শক, মানুষের ভুল থাকবে, এটা স্বাভাবিক, তবে ভালো মানুষের ভুল মানুষে বেশি ধরবে, কারণ ভালো মানুষে ভুল করে, খারাপ মানুষও ভুল করে। খারাপ মানুষ যখন, স্বৈরাচার যখন ভুল করে, তার ভুল কেউ ধরার মতো সাহস পায়নি। আর ভালো মানুষ অর্থাৎ যিনি সৎ মানুষ এবং যিনি জাতির জন্য কিছু করতে চায়, মানুষের জন্য কিছু করতে চায়, তার ভুল কিন্তু মানুষে সরাসরি মুখের সামনে দাঁড়িয়ে ধরে দিতে পারে, কারণ জানে এই ভুলটি যদি আমি সঠিক বা বেঠিকভাবে ধরিয়ে দিই, তাহলে আমাকে উল্টা রিয়াকশন করা হবে না বা এটার জবাব দিয়ে করতে হবে না। এই জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অনেকেই সমালোচনা করছে, অনেকেই তার খুঁটিনাটি ভুলগুলো ধরে জনগণের সামনে তোলা হচ্ছে। কিন্তু এই সরকার যদি শেখ হাসিনা সরকারের মতো হতো, তাহলে যে ভুলগুলো ডক্টর ইউনূস করছে, এই বাংলাদেশের একজন নাগরিকও আমার মনে হয় না বুক ফুলিয়ে সে বলতো যে এটি ডক্টর ইউনূসে ভুল করেছে। তো প্রিয় দর্শক, মানুষের ভুল থাকবে, তবে আমরা এই সরকার